এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলের যে কান্নাকাটি তার আসল কারণটা আজ আমি ফাঁস করব। আর যে কারণটা সেটা জানলে আপনিও চমকে উঠবেন, বুঝতে পারবেন কোন ভয়ানক পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ এখন রয়েছে। বিহারে যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেই দিন থেকেই কেঁদে চলেছেন বাঙালির ওপর অত্যাচার ইত্যাদি বলে কেঁদে চলেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ যাননি তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু কেন? সেই কারণটা জানলেই আপনাদের আতঙ্ক হবে। রাজ্যের সর্বনাশের সম্ভাবনা নিয়ে এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বারবার বলি, এই প্রতিবেদন যদি মনে হয় অনেক মানুষের কাছে পৌঁছে যাক, তবে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে হবে। প্রথমেই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউব। এখন তৃণমূলের কান্নাকাটির এই যে কারণ তা জানতে দেখুন এবং শুনুন পিনাক কি বলছেন। এই রাজ্যের কত বড় সর্বনাশ হয়ে গিয়েছে তা একটি মাত্র তথ্য দিলেই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। নির্বাচন কমিশনের সেই তথ্য আমি জোগাড় করেছি, আজ আপনাদের শোনাবো, যেটা জানলে আপনাদের আতঙ্ক হতে পারে। ঠিক একইভাবে সেই আতঙ্কের সঙ্গে সঙ্গে এটাও আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে তৃণমূল নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা সাফাই নিয়ে কেন এত ভয়ে, কেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ পেলেই এসআইআর এর বিরোধিতা করছেন, কান্নাকাটি করছেন। একটা রাজ্যে ভোটার সংখ্যা বাড়ে কিভাবে? ভোটার সংখ্যা বাড়ে সেই রাজ্যে নতুন ভোটাররা যখন নাম নথিভুক্ত করেন তালিকায় তখন। তার মানে যারা এই রাজ্যে জন্মেছেন এবং থাকেন তাদের বয়স 18 বছর হলেই তারা ভোটার তালিকায় নাম যুক্ত করেন, তখন ভোটার তালিকায় নাম বাড়ে, সংখ্যা বাড়ে। কিন্তু একটা তথ্য পাওয়া গিয়েছে যে গত 13 বছরে এই রাজ্যে ভোটার যে পরিমাণ বেড়েছে তার থেকে রাজ্যে জন্ম নেওয়া মানুষের সংখ্যা অনেক কম। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার তালিকায় এই যে সংখ্যা বৃদ্ধি, এই তুলনাকে বলা হয় ইলেক্টর পপুলেশন রেশিও বা ইপি রেশিও। এই রেশিও বলে দিচ্ছে যে ভয়ঙ্কর ছবি পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এ রাজ্যের ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় ইপি রেশিও প্রায় 164%। আমি বললাম না 164%, তার মানেটা একটু স্পষ্ট করে দিই। তার মানেটা হচ্ছে রাজ্যে একজন শিশুর জন্মের সঙ্গে 1.5 জনের বেশি ভোটার সংখ্যা বাড়ছে। মানে একটি বছরে যদি ধরা হয় যতজন এই রাজ্যে জন্ম নেওয়া মানুষ 18 বছরে পৌঁছলেন তার 1.5 গুণ মানুষের নাম ভোটার তালিকায় ঢুকেছে। বাংলায় জন্ম নেওয়া ধরা যাক 1 লক্ষ কিশোর কিশোরী যদি 18 পূর্ণ করেন তবে দেখা যাচ্ছে আসলে তারা 1 লাখ নন, তারা 1,64,000। গুলিয়ে যাচ্ছে তো। এই হার দেখার পরে নির্বাচন কমিশনের কর্তাদেরও মাথা ঘুরিয়ে গিয়েছিল। তারা বলেছেন আমায়, এমনকি আমিও যখন প্রথম শুনি এবং বিষয়টা দেখতে পাই তখন আমার মাথাও না গুলিয়ে গিয়েছিল। কিন্তু আপনাদের গুলিয়ে যেতে দেব না আমি, বরং অতীতের মতো আজকেও বুঝিয়ে দেব কিভাবে এই ভয়ঙ্কর কাণ্ড হয়েছে এই বাংলায়। শুধু বাংলার জন্য নয়, এই যে পশ্চিমবঙ্গের ইপি রেশিও বেড়েছে এটা গোটা দেশের ইপি রেশিও বাড়িয়েছে। তার কারণ বাংলায় যে অনুপ্রবেশ, সেই সমস্যাটা এখন আর শুধু বাংলার নয়। বাংলা দিয়ে ঢুকে ভোটার তালিকায় নাম তোলার পর তারা অনেকেই অন্য রাজ্যে চলে গেছেন, সেখানে গিয়েও ভোটার তালিকায় নাম তুলেছেন। ফলে আজকে এটা গোটা দেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ। এই যেটা আতঙ্ক, এই আতঙ্ক প্রকাশ করতে দেখা গিয়েছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী अमित शाह के हो, चाहे रोहिंग्या हो चाहे बांग्लादेशी, उनका वोटर कार्ड कहां बन रहा है जिसको लेकर वो पूरे देश भर में उत्तराखंड तक और कश्मीर तक ट्रैवल करते हैं। वो सारा वोटर कार्ड बंगाल के 24 परगना जिले से ही बनता है।
हजारों पकड़े गए बांग्लादेशियों के पास से जो दस्तावेज मिलता है, जिला भी नहीं बदलते, इतना बेखौफ हो गए। सभी के फर्जी वोटर कार्ड, फर्जी आधार कार्ड, वो 24 परगना जिले के। और अब मैं ममता जी को पूछना चाहता हूँ, किसकी जिम्मेदारी है? কেন্দ্রীয় সরকারের যে দাবি সেটা শুনলেন যে বাংলা দিয়ে যে অনুপ্রবেশ ঘটেছে তা গোটা দেশে ছড়িয়ে পড়ে সর্বত্রই জনসংখ্যা বৃদ্ধি মানে জন্ম হারের থেকে ভোটার বৃদ্ধির হার বাড়িয়ে দিয়েছে, মানে ইপি রেশিও বাড়িয়ে দিয়েছে। আর এটা কিন্তু অনেক দিন ধরে চলেছে এমনটা নয়, এটা হয়েছে গত কয়েকটা বছরে। ফলে গত কয়েকটা বছরে যেসব নির্বাচন হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে, তাতে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাইরে অনেক বিদেশিও ভোট দিয়েছেন। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, এত অনুপ্রবেশ হলে বিএসএফ কি করছে? কেন্দ্রীয় সরকার কি যথাযথ সতর্কতা নিয়েছিল? যেটুকু প্রয়োজন তার থেকে কি কম সতর্কতা? এটা নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় সরকারের একটা দাবি, অনুপ্রবেশ ঘটেছে, কিন্তু সেই অনুপ্রবেশ ঘটার পর এই রাজ্যের যেসব সরকারি প্রশাসনিক কর্তারা আছেন একবারে নিচু লেভেল থেকে জেলা শাসক পর্যন্ত, তারা তো বুঝতে পেরেছেন যে নতুন করে বসতি গড়ে উঠছে সীমান্তবর্তী জেলাগুলোতে, তারা কেন ব্যবস্থা নেননি? এই যে নতুন মানুষ, তাদের আধার কি করে তৈরি হয়ে গেল, তাদের প্যান কি করে তৈরি হয়ে গেল, তারা কি করে ভোটার তালিকায় নাম তুললেন, তারা কি করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, হঠাৎ করে এই সংখ্যাটা কি করে বেড়ে যাচ্ছে, এটা বিডিও, এসডিও, ডিএম তাদের নজরে পড়বে না? এটা তো হতেই পারে না। পঞ্চায়েত দপ্তর তো এটা দেখবেই, তারা কেন দেখেননি? এই যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা না এই নিয়ে বাদানুবাদ চলে, কিন্তু সেই বাদানুবাদ চললেও ভোগান্তিটা কার? পশ্চিমবঙ্গবাসীর। কারণ মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে যত বেশি বিদেশির বাস হবে তত বেশি এই রাজ্যের বাসিন্দাদের প্রাপ্য সুযোগ সুবিধায় ভাগ বসাবে বিদেশিরা। এবার আমি একটা বিএসএফ এর থেকে জানা একটা তথ্য আপনাদের জানাই। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, তার প্রায় 250 কিলোমিটার জায়গায় মানে সীমান্তে ফেন্সিং লাগানো সম্ভবই নয়। এই জায়গাগুলো নদী, নালা, জঙ্গল এসব রয়েছে, এর মধ্যে দিয়ে কোনখান দিয়ে যে বেড়া করা হবে সেটা সম্ভব নয়। ফলে এই যে জল জঙ্গলের মধ্যে দিয়ে বিপজ্জনক যে রাস্তা, সেখান দিয়ে একটা ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটে। তারা দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গে ঢোকেন, এরপর তারা যেন নিজের রাজ্যেই রয়েছেন, এখানে তারা বসতি গড়ে তোলেন, এখানে তারা ভোটার কার্ড করে নিচ্ছেন, এখানে তাদের আধার হয়ে যায়। এছাড়াও এই রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তের প্রায় 400 কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই। কারণ কি? কেন্দ্র বারবার এই ফেন্সিং এর জন্য জমি চেয়েছে, মানে বিএসএফ জমি চেয়েছে, রাজ্য সরকার দেয়নি। এই অভিযোগটা কিন্তু নতুন কিছু নয়। অবশেষে কিছুদিন আগে রাজ্য মন্ত্রিসভা ঠিক করেছে যে নদিয়ার করিমপুরে 0.9 একর জমি বিএসএফ কে দেওয়া হবে। এটা দেওয়া হয়ে গেলে কমপক্ষে 400 কিলোমিটার সীমান্তে ফেন্সিং দেওয়া যাবে, কিন্তু ওই যে 250 কিলোমিটার বললাম জল জঙ্গল একটা খারাপ জায়গা রয়েছে যেখানটায় ফেন্সিং দেওয়া সম্ভব নয়, সেই জায়গাটা থেকে যাবে। ফলে এই জায়গা দিয়ে যে অনুপ্রবেশ ঘটবে, এখানে বিএসএফ এর থেকে বেশি দায়িত্ব এই রাজ্যের প্রশাসনের। তাদের নজর রাখতে হবে কোনো এলাকায় হঠাৎ করে জনবিন্যাসে কোনো বদল আসছে কিনা। এবার আমি আপনাদের বলবো, নির্বাচন কমিশন কোথায় কোথায় আতঙ্ক করছে। আমি নথি নিয়ে বসেছি, একবার দেখা যাক ইপি রেশিও এই যে বেড়ে গেছে, মানে জন্মহারের তুলনায় ভোটার সংখ্যা বেড়ে গেছে, তা কোন কোন বিপদের সংকেত দিচ্ছে। তথ্য বলছে 2002 সালে মানে যেবার শেষবার এসআইআর হয়েছিল, তখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল কম বেশি 8.01 কোটি। সে বছর ভোটার সংখ্যা ছিল 4.58 কোটি। 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এলো, সেই বছর রাজ্যের মানে জনশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল 9.12 কোটি, আর ভোটার সংখ্যা ছিল 5.62 কোটি। এই হিসেবটাই দেখা যাচ্ছে মোটামুটি ব্যালেন্স আছে। কিন্তু আগের হার অনুযায়ী 2024 সালে জনসংখ্যা যেটা দাঁড়িয়েছে, আমাদের 2021-এ করোনা পরিস্থিতির জন্য জনশুমারি হয়নি, কিন্তু একটা সরকারি হিসেব তো থাকে, সেই হিসাবে
জনসংখ্যা 2024 সালে দাঁড়ায় আনুমানিক প্রায় 10.32 কোটি। সে বছর ভোটার সংখ্যা পৌঁছেছে 7.58 কোটিতে। এবার এই যে 2002 থেকে 2011 সাল, মানে রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার ঠিক আগে পর্যন্ত যে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, সেই জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 13.8%। কমিশনের হিসাবে এই সময় পর্যন্ত, মানে 2011-র আগে পর্যন্ত এই রাজ্যে বাংলায় ইপি রেশিও ছিল 94.44%। মানে জনসংখ্যা যেভাবে বেড়েছে তার থেকে ভোটার সংখ্যা একটু কম বেড়েছে, এটাই স্বাভাবিক। কারণ এই সময় তো কিছু মানুষের মৃত্যু হয়, তাদের নামও তো বাদ যায়, ফলে যতটা জনসংখ্যা বাড়লো ততটাই ভোটার বাড়লো, এটা হয় না। এই সময় পর্যন্ত দেখা যাচ্ছে 94.44%। এটাও দেখা যাচ্ছে যে গোটা দেশেই এই সময় ইপি রেশিও মোটামুটি এরকম, যে জন্মহার যেমন ভোটার সংখ্যা বৃদ্ধি তেমন। কিন্তু হিসেব পুরোপুরি বদলে যেতে থাকে 2011 সালের পর থেকে। 2011 থেকে 2024, এই যে 13 বছর, এই 13 বছরে পশ্চিমবঙ্গে যে জন্মহার এবং তার ফলে যে জনসংখ্যার বৃদ্ধি, সেটা হচ্ছে 13.06%। আপনারা খেয়াল করুন, তার আগে এখানে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 13.84%। এটা ঠিক হয় কত মানুষ পশ্চিমবঙ্গে জন্মাচ্ছেন তার উপরে। জন্মের হার গত 13 বছরে কমেছে, কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে। এই বাড়াটা কতটা? এই সময়ে ভোটার সংখ্যা বেড়েছে 34.74%। জন্মহার কমেছে পশ্চিমবঙ্গে, কিন্তু ভোটার সংখ্যা বেড়ে গেছে। এই সময়ে জনসংখ্যা বৃদ্ধির থেকে ভোটার সংখ্যা বেশি বেড়েছে। আশ্চর্যের বিষয় এটা না, জন্মহার কমেছে অথচ পশ্চিমবঙ্গে 18 বছর হয়ে যাচ্ছে বেশি ছেলে মেয়ের। কমিশনের আধিকারিকদের যে বক্তব্য, তার মধ্যে বলছেন তারা যে অনুপ্রবেশ সবচেয়ে বড় সমস্যা। এছাড়াও মৃত ভোটার, ভিন্ন ঠিকানায় একই ভোটারের নাম একাধিকবার থাকা, অথবা একই ছবি বা নাম নিয়ে একই ভোটারের একাধিক উপস্থিতি, ভুয়ো ভোটার, এসব নানা অস্বাভাবিক কিছু এই বৃদ্ধির নেপথ্যে কাজ করে থাকতে পারে। এই কারণে কমিশন এখন প্রতিটি জেলাকে জনসংখ্যার তুলনায় ভোটার সংখ্যা বৃদ্ধি বা ইপি রেশিও, জেলা অনুযায়ী ইপি রেশিও জানাতে বলেছে। সব জেলা শাসকের কাছে এ নিয়ে চিঠি চলে গেছে, মানে বিস্তারিত রিপোর্ট চেয়েছে, এবং সেই রিপোর্টটা দিতে হবেই, পাঠাতেই হবে। আর তাতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তারপরে তো এসআইআর হবেই পুজোর পরে। আর সেই চিন্তাতেই এত কান্না, এত ভয় তৃণমূল নেতাদের, বিশেষ করে তৃণমূলের, মানে আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকেই তো দলনেত্রী, তো মুখ্যমন্ত্রী, তিনি সব, কিন্তু খাতায় কলমে তো ভোট পরিচালনা করবেন অভিষেক বাবু। দেখুন, প্রাক এসআইআর পর্বে এখনো তো পশ্চিমবঙ্গে শুরু হয়নি। প্রথম ধাপে গত 1 বছর ধরে যারা ভোটার তালিকায় নাম তুলেছেন বা আবেদন করেছেন, তাদের নমুনা যাচাই করার নির্দেশ দিয়েছে কমিশন। দ্বিতীয় ধাপে একই দিনে বা স্বল্প সময়ের মধ্যে একগাদা নতুন ভোটারের আবেদনপত্র কোথায় জমা পড়েছে তার তালিকা চাওয়া হয়েছে। এইবার তৃতীয় ধাপে ইপি রেশিওটা চেয়েছে প্রত্যেকটা জেলা থেকে। আসলে কমিশন যে এই বেড়েছে, কোথায় বেড়েছে, কত বেড়েছে, এ নিয়ে কোনো আন্দাজে থাকতে চাইছে না, কোনো জল্পনায় নয়, বিভিন্ন বিরোধী দলের দাবি দাওয়া নয়, একদম একটা প্রশাসনিক রিপোর্ট পেতে চাইছে। তাই জন্যই কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কি আর ভোটার সংখ্যা বৃদ্ধির হার কি, ইপি রেশিও কি, একই সময়ে কত বেশি 18 বছর হয়েছে দাবি করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা হলো। এবং এটাও দেখা গেছে যে এই সময়ে প্রচুর মানুষ যারা ভোটার তালিকায় নাম তুলতে চেয়েছেন, তাদের বয়স 30-এর বেশি, 40-45 বছরের বয়স। তারা এতদিন কেন ভোট দেননি, তারা কোথা থেকে এলেন, এটাও নজরে পড়েছে কমিশনের। কমিশন কর্তারা বলছেন যে এ রাজ্যের নানা প্রান্তে ভোটার তালিকায় অসাধু
অসাধু হস্তক্ষেপের একাধিক প্রমাণ তাদের হাতে রয়েছে। এমনকি 1 মার্চ থেকে 31শে মে পর্যন্ত যত নতুন ভোটার কমিশনের কাছে আবেদন করেছেন তার তুলনায় অনেক বেশি আবেদন জমা পড়েছে 1 জুন থেকে গত 7 অগস্টের মধ্যে। কারণ এই সময়েই তো ভোটার তালিকা যাচাই, ভোটার তালিকা সাফাই এই কাজটা শুরু হয়েছে এবং এই 1 জুনের পর থেকেই দেখবেন এ রাজ্যে কান্নাকাটি বেড়েছে, চিৎকার বেড়েছে, ভোটার তালিকায় নাম ঢোকাও ইত্যাদি প্রভৃতি, আধার কার্ড করিয়ে নাও। আমাদের মুখ্যমন্ত্রী তো দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড করতে বলেছেন। কি করে হয়? দুয়ারে সরকার রাজ্য সরকারের আধার কার্ড বানায় কেন্দ্রীয় সরকারের সংস্থা। যদিও কেন্দ্রীয় সরকারের এই যে আধার কার্ড বানানোর যে ব্যবস্থা এটা একদম মানে ত্রুটিহীন নয়, সেখানে জাল আধার কার্ড বানানোর কিছু রাস্তা আছে, সেটা ধরা যায়, কিন্তু রাস্তা আছে। তার জন্যই না অনুপ্রবেশকারীরা, বিদেশিরা খুব সহজে রাজ্যে এসে আধার কার্ড বানিয়ে ফেলেন। আধার কার্ড বানিয়ে শুধু ভোটার সংখ্যা বাড়ে না, আমি আগেও বলেছি আবার বলছি, আমাদের প্রাপ্য সুযোগ সুবিধা তারাও ভোগ করেন, ফলে আমাদের প্রাপ্তির জায়গাটা কমে যায়। আমি যেটা বলছিলাম যে 1 মার্চ থেকে 31শে মে পর্যন্ত যে পরিমাণ নতুন ভোটার মানে তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন তার থেকে 1 জুন থেকে 7 আগস্ট যেটা বেড়েছে, কতটা বেড়েছে জানেন? 5 গুণ। অবাক লাগছে, আশ্চর্য লাগছে, আপনার কমিশন কর্তাদেরও আশ্চর্য লাগছে। তার জন্যই এত কিছু, এত কান্নাকাটি, ভয়ের চোটে কি কি করছেন সততার প্রতীক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন। শুধু তৃণমূল দল নয়, প্রশাসনকে কাজে লাগিয়েও কিন্তু এই বিষয়টা চাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন খেলাটা বুঝে গেছে। কমিশনের কর্তারা বলছেন আমরা চালাকি ধরে ফেলেছি, আমরা এই ইপি রেশিও দেখে ধরে ফেলবো কোথায়, কেন, কিভাবে অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, আদৌ বৃদ্ধি হয়েছে কিনা সেটাও দেখা হবে। এখন সেটার খোঁজ চলছে। এই চলতি বছরেই 2024 সালের নতুন ভোটার তালিকা 5ই জানুয়ারি নির্বাচন কমিশন প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে 24-এর যে নির্বাচন হয়েছিল তারপরে এই বছর 2025-এর 5ই জানুয়ারি যে তালিকা, তাতে ভোটার বেড়েছে 8.69%। হিসাব আরো বলছে যে এই যে ভোটার বৃদ্ধি হয়েছে, এটা রাজ্যের যে 294টা বিধানসভা আসন তার মধ্যে 136টি বিধানসভা এলাকায় ভোটার বৃদ্ধির হার অন্যগুলোর তুলনায় বেশি। এবং আরো যেটা আশ্চর্যের বিষয়, আমার মনে হয় না আশ্চর্যের বিষয়, এটাই স্বাভাবিক যে 82টি এমন বিধানসভা রয়েছে এই রাজ্যে যেটা মুসলিম অধ্যুষিত এবং সেখানে মুসলিম ভোটারই বেশি, সেখানে এবং সেগুলি বাংলাদেশের সীমান্তবর্তী জেলায়, সেখানেই এই ভোটার বৃদ্ধির হার, ইপি রেশিও সবচেয়ে বেশি। আমি আপনাদের কমিশন সূত্রে পাওয়া একটা হিসাব দেব। আমি তো যা যা বলছি এতক্ষণ আপনারা ভয় পাওয়া শুরু করেছেন, এই হিসেবটা দেখুন। এই যে ভবানীপুর, মাননীয় মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন, তার পাশে তৃণমূলের চিরকাল জিতে আসা রাসবিহারী, কলকাতা শহরের এই দুটো বিধানসভায় ভোটার বেড়েছে মাত্র 2%। কিন্তু এই কলকাতারই কাছে রাজারহাট নিউ টাউনে ভোটার বেড়েছে 19%-এর বেশি। আজকাল যদি রাজারহাট নিউ টাউনে আপনারা যান, যারা নিয়মিত যাদের যাতায়াত আছে তারা দেখতে পাবেন সেখানে যারা কথা বলছেন তারা বাঙালি, কিন্তু তাদের বাংলা ভাষাটা আলাদা। বাংলাদেশের যে বর্তমান সরকার পড়ে যাওয়া হাসিনা সরকার, ইউনূস আসা, এই যে পর্ব, এই পর্বে বহু মানুষ যারা রাজারহাট নিউ টাউনে এসে অবৈধভাবে বসবাস করছে, এইসব এলাকায় যত ছোট ছোট দোকান হয়েছে, রাস্তায় চায়ের দোকান, পানের দোকান, টোটো চালক, তাদের পরিচয়টা একবার যদি আপনি নিজেই যাচাই করেন বুঝতে পারবেন তারা সদ্যই পশ্চিমবঙ্গে এসেছেন। শুধু এই রাজারহাট নিউ টাউন বললাম, কলকাতার কাছে আপনি যদি বারুইপুর পশ্চিমে যান, সেখানে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে 16.64% হারে। মানে 9টি বাংলাদেশ লাগোয়া সীমান্ত জেলায় গড় ভোটার বৃদ্ধির হার 20 থেকে 30%। আমি কয়েকটা বিধানসভার নাম আপনাদের বলছি।
2014 থেকে 2024 সালে কোথায় কতটা ভোটার বেড়েছে সেটা আপনারা দেখুন। মেকলিগঞ্জে 24.77%, মাথাভাঙায় 21.79%, কোচবিহার উত্তর 19.59%, কোচবিহার দক্ষিণ 19.47%, শীতলকুচি 24.62%, দিনহাটা 25.93%, একইভাবে নাটাবাড়ি, কুমারগ্রাম, তুফানগঞ্জ এখানে 21.10%, লালচিনিতে ভোটার বেড়েছে 23.32%। ভাবতে পারছেন সীমান্তবর্তী এলাকাগুলোয় এই যে ভোটার বৃদ্ধির হার, এটা দেখে সন্দেহ জাগতে পারে না। রাজ্য প্রশাসন কি ঘুমিয়েছিল? বিএসএফ এর সব দোষ? আমাদের সেনাবাহিনীর ওপর এত দোষ কি চাপিয়ে দেওয়া যায়? তারা তো আবার নাকি আমাদের মুখ্যমন্ত্রীকে দেখলে 200 সেনা পালিয়ে যায় ছুটে। তার মানে তো রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর কর্তৃত্ব এই রাজ্যে অনেক বেশি। তাহলে বিএসএফ কে দোষ না দিয়ে ভাবা উচিত তো যে নিজের এলাকায় জনসংখ্যা এইভাবে কেন বেড়ে যাচ্ছে, জনবিন্যাস কেন বদলে যাচ্ছে, সেই বিষয়ে জেলা শাসকরা কেন নবান্নকে জানায়নি। রাজ্যে এসআইআর হবেই, পুজো মিটলেই এসআইআর, আর তখন না তৃণমূলের কান্না আরো বেড়ে যাবে। কেন তার আর একটা হিসাব আপনাদের দিই। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্য ভোট ছিল মোটামুটি 2,75,00,000 মতো, আর দ্বিতীয় দল বিজেপি তার ভোট ছিল 2,33,00,000 মতো, একটু কম বেশি হবে। তৃণমূল বেশি আসন পেয়েছে, কিন্তু দ্বিতীয় দল বিজেপির থেকে মোট প্রাপ্ত ভোট কিন্তু মাত্র 42 লাখ। এটা 10 কোটির রাজ্যে শাসক এবং প্রধান বিরোধী দলের মধ্যে লোকসভা নির্বাচনে 42 লাখের ব্যবধান কিন্তু খুব বড় কিছু নয়। কারণ মনে রাখতে হবে বহু আসনেই খুব কম ভোটে তৃণমূল জিততে পেরেছে। এখন এই এসআইআর হয়ে যদি কমপক্ষে 50 লাখ বিদেশি ভোটারের নাম বাদ যায়, তার মধ্যে কিছু ধরুন মৃত ভোটার যাদের নাম রয়ে গেছে, ভুয়ো ভোটার, সব ধরে 50 লাখ যদি বাদ যায়, তাহলেই 2024 লোকসভা নির্বাচনের পরিস্থিতি ধরে একই ভোট দুই দল পাবে ধরে নিলে দুই দলের মধ্যে কোনো ফারাক থাকছে না। যদিও কমিশনের কর্তারা বলছেন এই রাজ্যের যা এখনো পর্যন্ত পাওয়া রিপোর্ট, তাতে ভোটার সংখ্যা 1 কোটি কমতে পারে। বুঝলেন তো এত কান্নাকাটির কারণটা কোথায়? আমি বলেছিলাম না ফাঁস করব, আজকে দেখিয়ে দিলাম। খালি আরো একবার মনে করিয়ে দিই, এই রাজ্যে জন্ম হার জনসংখ্যা বৃদ্ধির তুলনায় ভোটার বৃদ্ধির হার 164%। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠাবেন। আপনারা খুব ভালো থাকবেন।